স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। আজ 25শে অক্টোবর 2025। আজকের এই শোতে আপনারা দেখবেন ওয়েস্ট ব্যাংক দখলের নতুন ছক, সৌদি আরব সহ 15টি মুসলিম দেশের ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। এদিকে চতুর্দিক থেকে চাপের মুখে অবশেষে পিছু হটলেন নেতানিয়াহু। ওয়েস্ট ব্যাংকের সার্বভৌমত্বের বিল আপাতত স্থগিত। এই খবরে ফিলিস্তিনিদের মধ্যে খুশির হাওয়া। ওদিকে উট চড়ানো নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচিত হওয়ার পর হুঁশ ফিরল ইসরায়েলি মন্ত্রী স্মট্রিচের। সৌদি আরবের কাছে ক্ষমা চাইলেন তিনি। এছাড়াও গাজায় মানবিক সাহায্যের নতুন স্কিম আনার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তাহলে এটা কি নিয়ন্ত্রণের নতুন চাল? এবং যুদ্ধবিরতি নিয়ে মার্কিন অফিসাররা এবার নেতানিয়াহুকে খোলাখুলি গালিগালাজ করেছেন, হুমকি দিয়েছেন। আর ইরানের সম্মান ও দাপট শেষ, ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি। দর্শক, এই প্রতিবেদনে আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব যা শোনার পর আপনারাও ভাবতে বাধ্য হবেন যে আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক কী ঘটছে। তাহলে চলুন একদম সময় নষ্ট না করে বিস্তারিত খবরে আসা যাক। দর্শক, ইসরায়েলের ওয়েস্ট ব্যাংক দখলের নতুন চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে মুসলিম বিশ্ব। সৌদি আরব সহ একাধিক দেশ ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। সৌদি প্রেস এজেন্সির খবর অনুযায়ী সৌদি আরব, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া এবং অন্যান্য মুসলিম দেশগুলো, আরব লীগ ও ওআইসির মতো সংগঠনগুলো একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে ইসরায়েলি পার্লামেন্টের এই পদক্ষেপ কেবল বেআইনি নয়, এটি ফিলিস্তিনিদের অধিকারের উপর সরাসরি আক্রমণ। সুতরাং মুসলিম উম্মাকে আবারও একবার একজোট হতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, শুধুমাত্র এই ধরনের বিবৃতি দিয়ে কি বাইরে থেকে আসা দখলদারদের হাত থেকে ফিলিস্তিনিদের জমি বাঁচানো সম্ভব হবে? আপনাদের মনে করিয়ে দিই, গত পরশু ইসরায়েলি পার্লামেন্ট, যা ন্যাসেট নামে পরিচিত, সেখানে একটি বিলের প্রাথমিক পর্যায় পাশ হয়েছিল। সেই বিলে গোটা ওয়েস্ট ব্যাংককে দখল করে ইসরায়েলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল এবং ভোটাভুটিতে বিলটি পাশও হয়ে যায়। এই প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি। এরপরই বিশ্বজুড়ে এরকম নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এদিকে চাপের মুখে পিছু হটলেন নেতানিয়াহু। ওয়েস্ট ব্যাংকের সার্বভৌমত্বের বিল নিয়ে চতুর্দিক থেকে প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিলটিকে আপাতত স্থগিত করে দিয়েছেন। আরব দেশগুলোর ক্ষোভ এবং আমেরিকার হুঁশিয়ারি আপাতত ফিলিস্তিনিদের জমিকে রক্ষা করেছে। আর এই খবরে ফিলিস্তিনিদের মধ্যে আনন্দের ঢেউ দেখা দিয়েছে, যা নিঃসন্দেহে একটি ভালো খবর। নেতানিয়াহুর দপ্তর থেকে 23শে অক্টোবর রাতে একটি বিবৃতিতে জানানো হয় যে ন্যাসেটে এই বিলের ভোটাভুটি একটি রাজনৈতিক উস্কানি ছিল। তারা দাবি করে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর জন্য এই বিলটি পাশ করেছিল। মানে সরকার এখন এটাকে বিরোধীদের চাল বলে দাবি করছে। বিবৃতিতে আরও বলা হয় যে নেতানিয়াহুর লিকুইদ পার্টি এবং তার জোট সঙ্গী ধার্মিক দলগুলো এই বিলের পক্ষে ভোট দেয়নি। শুধুমাত্র লিকুইদ পার্টির এক বিদ্রোহী সদস্য, যাকে সম্প্রতি তার পদ থেকে সরানো হয়েছে, সে এই বিলের পক্ষে ভোট দিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনিয়র সেনেটর মার্কো রুবিও গতকাল ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এই পদক্ষেপ গাজার শান্তি চুক্তিকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং চতুর্দিক থেকে যখন এই কথা উঠতে শুরু করে যে কিভাবে বাইরে থেকে আসা লোকেরা ফিলিস্তিনের জমি পাকাপাকিভাবে দখল করার জন্য বিল পাশ করছে, তখন ইসরায়েলি সরকার বুঝতে পারে যে তারা জমি মাফিয়া হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে। তারা এটাও বুঝতে পারে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন জনমত তৈরি হবে। তাই নেতানিয়াহু আপাতত বিলটি স্থগিত রাখার মধ্যেই নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আসলে এই বিলটি আনা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা ছিল একটা পরীক্ষা বলতে পারেন।
এর মাধ্যমে ইসরায়েল দেখতে চেয়েছিল যে মুসলিম বিশ্ব এই বিষয়ে ঠিক কী প্রতিক্রিয়া দেখায়, আর খেলাটা ঠিক এখানেই ঘুরে যায়, কারণ মুসলিম বিশ্ব থেকে প্রতিক্রিয়া এসেছিল খুব তাড়াতাড়ি এবং অত্যন্ত জোরালোভাবে। এদিকে দর্শক, সৌদি আরবকে উট চড়ানোর কথা বলে অপমান করার পর অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ইসরায়েলের সেই বিতর্কিত মন্ত্রী, নাম বেজেলেল স্মটিচ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি বুঝতে পারেন যে এটা লেবানন বা সিরিয়া নয় রে ভাই, এটা সৌদি আরব। সৌদি আরব এক কথায় এই কট্টরপন্থী মন্ত্রীকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। দর্শক, ঘটনাটা হলো ইসরায়েলের এই কট্টরপন্থী মন্ত্রী বেজেলেল স্মটিচ সৌদি আরবকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করার পর ক্ষমা চেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেন, সৌদি আরব সম্পর্কে আমার মন্তব্যটি দুর্ভাগ্যজনক ছিল। যদি এর কারণে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি খুব দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা আগেই এই স্মটিচই এক কনফারেন্সে খুব অহংকারের সাথে বলেছিলেন, যদি সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি করে, তবে তাদের উট চালানো এবং চড়ানোর কাজেই ব্যস্ত থাকা উচিত। তিনি আরও বলেন, স্বাধীন রাষ্ট্রের কথা তাদের ভুলে যাওয়া উচিত। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সৌদি আরবের মানুষ শুধুই উট চড়ায়, আর তিনি জন্ম নিয়েই মন্ত্রী হয়ে পৃথিবীতে এসেছিলেন। এখন এই মন্তব্যের পর সৌদি সোশ্যাল মিডিয়া বিশেষ করে এবং আরব মিডিয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এমনকি ইসরায়েলের বিরোধী দলও স্মটিচকে সৌদি আরবের কাছে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপর আমেরিকা এবং নেতানিয়াহুর পক্ষ থেকেও চাপ এলে স্মটিচ নিজের অবস্থান বুঝতে পারেন এবং অপমানিত হয়ে ক্ষমা চেয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। দর্শক, এবার আসা যাক গাজার কথায়। আমেরিকা গাজায় একটি নতুন মানবিক ত্রাণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা বর্তমানে বিতর্কিত সেই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর জায়গা নেবে। আর এর মানে দাঁড়ায় জিএইচএফ ব্যর্থ হয়েছে, না হলে তার জায়গায় নতুন কাউকে আনার প্রয়োজন হতো না। রয়টার্সের খবর অনুযায়ী ওয়াশিংটনের কর্মকর্তা এবং ত্রাণ সংস্থাগুলোর মধ্যে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে এর উদ্দেশ্য হলো 2 বছরের ধ্বংসযজ্ঞের পর গাজায় ত্রাণ পৌঁছানো। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি ত্রাণ, নাকি গাজাকে নিয়ন্ত্রণ করার নতুন কৌশল? যেখানে এই দায়িত্ব ইউএনআরডব্লিউএ বা জাতিসংঘকে দেওয়ার কথা ছিল, সেখানে আমেরিকা ঘুরে ফিরে কেন আসছে? আমেরিকান কর্মকর্তারা স্বীকার করেছেন যে বিভিন্ন ধারণা নিয়ে কাজ চলছে, অর্থাৎ আসল উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। এই পরিকল্পনা কি গাজার জন্য ত্রাণ, নাকি আমেরিকার জন্য নিজের মুখ বাঁচানোর নতুন উপায়? আচ্ছা, ত্রাণ বা সাহায্যের কথা যখন হচ্ছেই, তখন আল জাজিরার একটি শিরোনাম দেখুন, যুদ্ধবিরতির পরেও গাজায় ক্ষুধার সংকট বিপর্যয়কর। এই কথা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান। যুদ্ধবিরতি হলেও গাজার মানুষের ক্ষুধা মিটছে না। 41টি ত্রাণ সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না। যুদ্ধবিরতির পর যত ট্রাক আসার কথা ছিল তার মাত্র 10% আসতে দেয়া হচ্ছে। আল আরেবিয়ার আরেকটি খবরেও বলা হয়েছে, যুদ্ধবিরতির পর থেকে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। যদিও আমরা জানি যে এখন আগের চেয়ে কিছুটা বেশি সাহায্য আসছে, কিন্তু প্রয়োজনের সেই বিশাল সাগরের তুলনায় এই সাহায্য বিন্দুর সমান। এবার দর্শক, সবচেয়ে চাঞ্চল্যকর খবরটা শোনা যাক। বেঞ্জামিন নেতানিয়াহুকে আমেরিকা থেকে প্রকাশ্যে গালিগালাজ করা হচ্ছে, এবং যারা করছেন তারা কোনো সাধারণ মানুষ নন, বরং আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তা। জেরুজালেম পোস্ট, যা একটা ইসরায়েলি সংবাদপত্র, তাদের নিজেদের প্রধানমন্ত্রীর জন্য একটি খবর ছেপেছে। আর এই খবরের শিরোনামে লেখা হয়েছে, ভালো করে শুনবেন শিরোনামটা এবং দেখুন, স্ক্রিনে লাগিয়েছি, ইফ নেতানিয়াহু এফ 3টে স্টার আপ দ্য এগ্রিমেন্ট, ডোনাল্ড ট্রাম্প উইল এফ 3টে স্টার হিম, ইউএস অফিসিয়াল সেস। আচ্ছা, আমি এর বাংলা অনুবাদ করছি।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যদি নেতানিয়াহু চুক্তিটা নষ্ট করে তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে শেষ করে দেবেন। এখানে এই এফের পর 3টে যে স্টার দিয়ে কিছু একটা বলা হয়েছে, সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আপনারা আপনাদের মতো করে বুঝে নিন যে ওই এফের পর 3টে স্টার দিয়ে শব্দটা কি হতে পারে। এবার খবরটা বিস্তারিত বুঝুন। ইসরায়েলের চ্যানেল N12 একজন সিনিয়র আমেরিকান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় যে গাজা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপর থেকে হোয়াইট হাউস ইসরায়েল সরকারের আচরণ নিয়ে অত্যন্ত চিন্তিত। সেই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব অল্প মার্জিনে চলছেন, অর্থাৎ তার যতটা সহযোগিতা করা উচিত তিনি ততটা করছেন না। যদি তিনি এভাবেই চলতে থাকেন তবে তিনি চুক্তিটি নষ্ট করে দেবেন, আর যদি তিনি চুক্তিটি নষ্ট করেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে দেখে নেবেন। সুতরাং নেতানিয়াহুকে এখন শুধু হুমকি নয়, গালিগালাজও শুনতে হচ্ছে। ওই দেখে নেবেন জায়গাটায় F3টে স্টার রয়েছে, সেই জন্যই গালিগালাজ বলছি। আর এ থেকেই বোঝা যায় তার দিনকাল কেমন যাচ্ছে। আগামী দিনে হয়তো আরও খারাপ সময় অপেক্ষা করছে তার জন্য। আচ্ছা দর্শক, এবার গাজা থেকে বেরিয়ে একটু অন্য খবরে যাই। ডোনাল্ড ট্রাম্পের একটি তাজা বয়ান এসেছে। উনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার হামলার পর ইরানের আর কোনো সম্মান অবশিষ্ট নেই। মানে সহজ কথায় বলতে গেলে ইরানের সেই দাপট বা ভোকাল আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি। ট্রাম্প কাল রাতে বলেছেন, জুন মাসে আমরা ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে যে হামলা চালিয়েছি তা ইরানের শক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। ইরান এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে কেউ আর তাদের তোয়াক্কা করে না, কেউ তাদের সম্মান করে না। দর্শক, এগুলো ট্রাম্পের নিজের মুখের কথা। টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, ইরান আগে খুব দাদাগিরি দেখাতো, এই পুরো অঞ্চলে তাদের দাপট ছিল, তারা সবাইকে ধমক দিয়ে বেড়াতো, কিন্তু এখন আর তাদের সেই দাদাগিরি চলছে না, কেউ তাদের কথা মানছে না, ইজ্জতও দিচ্ছে না। আর এর পুরো ক্রেডিট বা কৃতিত্ব আমাদের, কারণ আমরাই তাদের সেই দাপট আর শক্তিকে মাটিতে মিশিয়ে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য। আচ্ছা, এদিকে পরবর্তী খবর হলো, ইরান এবং বেলারুশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হচ্ছে। তাদের মধ্যে কিছু নতুন ডিফেন্স ডিল হচ্ছে, নতুন করে মানে আর সব সমীকরণ সাজানো হচ্ছে। জানা গেছে এই সময়ে ইরানের ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে এবং বেলারুশের স্টেট মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমিটির চেয়ারম্যান দিমিত্রি পত্তোস বৈঠকে বসেছিলেন। তাদের আলোচনায় ঠিক হয়েছে যে চলো ভাই, এবার আমরা প্রযুক্তিগত সহযোগিতা বা টেকনিক্যাল কোলাবোরেশন শুরু করি, যেখানে দুই দেশেরই স্বার্থ জড়িত, এমন সব মিউচুয়াল ইন্টারেস্ট নিয়ে কথা হয়েছে। আর এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা গবেষণার ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে, মানে জয়েন্ট কোঅপারেশন হবে। তাদের যে ডেভেলপমেন্ট ও রিসার্চ প্রোগ্রাম আছে সেখানেও তারা একসাথে এগিয়ে যাবে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতেও একসাথে কাজ করবে এবং নিজেদের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করবে। এই ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন শব্দটার দিকে বিশেষ নজর দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো এই দুই দেশ মিলে হয়তো নতুন কোনো হাতিয়ার তৈরি করবে অথবা হাতিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টস বা কম্পোনেন্ট তৈরি করবে। তো দর্শক, আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।